আসসালামু আলাইকুম। আমার পাঠঘরে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছে আমি ওসমান, নন ক্যাডার 36তম বিসিএস, এক্স সিনিয়র অফিসার রূপালী ব্যাংক, এক্স অফিসার বাংলাদেশ কৃষি ব্যাংক। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার সাথে আরেকজন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি একটু শুরুতে ওনার পরিচয় দিয়ে নিই। উনি হচ্ছেন মিস্টার আবির, আমাদের একজন সম্মানিত ফ্যাকাল্টি মেম্বার, এবং একই সাথে এটা আমার জন্য খুব গর্বের যে মিস্টার আবির আমার সরাসরি ছাত্র। তো আমার একজন ছাত্র, একজন সহকর্মী হিসেবে আমার পাশে দাঁড়িয়েছে। তো এটা শিক্ষকতা পেশার সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে মধুর একটি প্রাপ্তি হচ্ছে এই নিজের ছাত্রকে সহকর্মী হিসেবে পাওয়া। তো মিস্টার আবির, আপনার পরিচয়টা একটু দিন প্লিজ। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে আবির মাহমুদ। আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করেছি কিছুদিন আগে, আর হচ্ছে আমি মার্কেটিংয়ে আমার বিবিএ কমপ্লিট করেছি। তো মিস্টার আবির, গতকালকে 46তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হলো। তো আমি একটু প্রবলেমে ছিলাম, ঝামেলায় ছিলাম। আমাদের একটু লজিস্টিক ঝামেলাও ছিল, যেটা আপনি জানেন, যেহেতু লজিস্টিক বিষয়গুলো আপনি দেখেন, এবং একই সাথে আমার ট্রেনিংও ছিল। তো যার কারণে আমরা প্রশ্ন সলিউশন নিয়ে আসতে পারিনি, বা আমাদের শিক্ষার্থীদের সাথে আমরা একটা যোগাযোগ করতে পারিনি। তো যাই হোক, আমরা আজকে একটু আলোচনা করব। আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার, এটা সলিউশন নিয়ে আলোচনা করব। তো আমি এই ফাঁকে একটু বলে রাখি যে গতকালকে আমরা সলিউশন পেয়ে গিয়েছি, এবং সলিউশন যারা করেছেন, তো আমার খুব সৌভাগ্য যে স্যাররা যারা সলিউশন দিয়েছেন এরা আমার সরাসরি আমার স্যার। তো আমি স্যারেরা যে কতটুকু জ্ঞানী, এটা ক্লাস না করলে স্যারদের থেকে আমি সরাসরি বুঝতে পারতাম না। যেহেতু আমি সরাসরি ক্লাস করেছি, আমি এটা বুঝতে পারি। তো আসলে এরপরে নতুন করে সলিউশন দেওয়াটা, এটা আমার কাছে মনে হয় যে এক ধরনের ধৃষ্টতা, বা একদম সোজা বাংলায় বলতে গেলে বেয়াদবি। তো যাই হোক, আসলে উইথ রিসপেক্ট, তো কিছু কিছু জায়গায় তো একটু ঝামেলা হয়ে গিয়েছে। আমরা চেষ্টা করব যে সেই ঝামেলাগুলোকে, বা সেই কনফিউশনগুলো যেগুলো আছে, সেই কনফিউশনগুলোকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। তো আসুন আমরা আজকে আমাদের আলোচনায় চলে যাই। তো মিস্টার আবির, আজকে আমরা আমাদের আলোচনায় চলে আসি। তো একদম শুরুতেই প্রথম যে প্রশ্নটা, এবং আমার কাছে মনে হচ্ছে যে এখন পর্যন্ত সবচেয়ে আলোচনা সমালোচনা যাই বলুন, সবচেয়ে বেশি এই প্রশ্নটা নিয়ে হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব। তো এই ক্ষেত্রে আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে বিভিন্ন জায়গাতে সলিউশনগুলো দেওয়া আছে, সেই সলিউশনগুলোতে মোবাইলটা দেওয়া আছে। এই বিষয়ে আপনার মতামতটা একটু কি বলবেন? স্যার, আমরা অনেক সলিউশনে দেখতে পারছি যে হচ্ছে এই জায়গা মোবাইল তারা ভার্ব হিসেবে ইউজ করছে। তো আমরা এরকম কোনো রেফারেন্স পাই নাই যে জায়গা হচ্ছে মোবাইলটা অ্যাজ এ ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। তবে আমরা দেখতে পারছি যে সুগার প্লাস স্যান্ড, আমরা এই দুটো জিনিস ভার্ব হিসেবে ইউজ করা যায়, অনেক জায়গায় রেফারেন্স দেখতে পারছি। তো সেই হিসেবে আমরা সুগারটা ইউজ করতে পারি স্যার। আচ্ছা, তা এখন আসুন, যে আমি শুরুতেই যে কথাটা বলছিলাম যে মোবাইলকে ভার্ব হিসেবে কারেকশন যেটা দেওয়াটা, যে বললাম আমার সম্মানিত সরাসরি স্যাররা দিয়েছেন। আমি আবারও স্যারদের কাছে, যদি কোনো স্যার আমার এটা যদি দেখে থাকেন, আমি তাদের কাছে বিনীতভাবে ক্ষমা চাচ্ছি। আমি ভুল বা সঠিক আমি সেইটা বলবো না। আমি শুধুমাত্র আমার যেইটা আমি দেখেছি, আমি গতকাল রাতে, যদিও আমার আসতে আসতে অনেক দেরি হয়ে গিয়েছে, তারপর আমি রাতে দেখেছি, খোঁজার চেষ্টা করেছি, এবং খুঁজে আমি যেইটা দেখলাম যে আসলে মোবাইল অ্যাজ এ ভার্ব হিসেবে কোথাও ইউজ নেই, কোথাও ব্যবহার নেই, কোথাও সিঙ্গেল একটা ব্যবহার আমি পাইনি। এবং কিন্তু আপনার সুগার, যেমন সুগার দ্য টি, হ্যাঁ, আপনি চিনিতে চায়ে চিনি দেন, হ্যাঁ, এইটা আছে। তারপরে আপনার স্যান্ড দ্য উড। তো যদিও স্যান্ড অর্থটা এইখানে ঘষা অর্থে ব্যবহৃত হচ্ছে, তো এইটা আমরা পাচ্ছি। তো যাই হোক, তো এটা আমরা আসলে এটা তো পিএসসির বিষয়, আমরা আসলে এটা সমাধান দেবো কি যে পিএসসি কোনটা নেই। তবে অ্যাজ এ আমার কাছে যেটা মনে হয় যে আপনার যদি মোবাইলটা, এটা খুব সম্ভবত হবে না, কিন্তু যদি আপনি কারেকশন করতে চান, তাহলে আপনাকে এই সুগারটা, যেহেতু এটা অর্ডারে আগে আছে, পিএসসি আপনাকে দুইটা জিনিস বলে। একটা জিনিস বলে যে আপনাকে সঠিক উত্তর এর আগে, এর পরে বা এর আগে, যেটা হচ্ছে যে সবচেয়ে বেস্ট উত্তর। শুধু সঠিক উত্তর হলে হবে না, এর ভিতরে বেস্ট কোনটা। আর 2 নম্বর হচ্ছে, যদি একাধিক সঠিক উত্তর থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে অর্ডারে যেটা আগে আছে, সেইটা আপনার যাবে। আসুন আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। আচ্ছা মিস্টার আবির, আপনি এই প্রশ্নটা একটু ব্যাখ্যা করুন আমাদেরকে, এবং একটু আমাদের শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দেবেন যে আসলে এখানে যে প্রবলেমটা হয়, প্রিপোজিশন, একদম সংক্ষেপে। আমরা তো সলিউশন শুধু আমরা যেই জায়গাগুলোতে সমস্যা, আমরা সেই জায়গাগুলোতে একটু ডিটেলস আলোচনা করবো, বাকিগুলো আমরা পরের একটা ক্লাসে বিস্তারিত আলোচনা করবো, প্লিজ। সো প্রশ্নটা বলা হচ্ছে যে ইন হুইচ ইজ সেন্টেন্স লাইক ইউজড অ্যাজ এ প্রিপোজিশন।
তো ইংলিশ সেন্টেন্সের একটা সৌন্দর্যমণ্ডিত বিষয় হচ্ছে এরকম যে একটা প্রিপোজিশনের পর একটা নাউনের উপস্থিতি। আমরা যদি সেন্টেন্সগুলো অ্যানালাইসিস করি তাহলে আমরা প্রথম সেন্টেন্সটা দেখতে পাচ্ছি যে টু ইট, এটা হচ্ছে ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হচ্ছে। তারপরে হচ্ছে হি লাভ লাইক হিজ ফাদার, আমরা দেখতে পাচ্ছি এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, বিকজ অফ এই পাশে একটা ভার্ব আছে, এই পাশে একটা ভার্ব আছে, তো এটা কনজাংশন হিসেবে ইউজ হচ্ছে। তৃতীয় সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি হি ক্লাইম্ব দ্য ট্রি লাইক এ ক্যাট। সো আমি একটু আগে যে কথাটা বলছি যে একটা প্রিপোজিশনের পর একটা নাউন, মানে একটা সেন্টেন্সের অনেক সৌন্দর্যমণ্ডিত ব্যাপার। সো এখানে আমরা বুঝতে পারতেছি যে এই লাইকটা এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহার হইতেছে, কারণ এটার পর একটা নাউন আছে, কোনো সেন্টেন্স নেই। আচ্ছা, ওকে। তো ধন্যবাদ আপনাকে মিস্টার আবির, আপনি খুব চমৎকারভাবে বলেছেন যে এইখানে আসলে যে বিষয়টা ঘটছে যে আমরা প্রি পজিশন সংজ্ঞাই বলে দেওয়া আছে, পূর্বে পজিশন মানে হচ্ছে নাউন। তো আমরা এটুকু জানি যে প্রিপজিশন সর্বদা নাউনের পূর্বেই বসে। তো যেহেতু এখানে ক্যাট লাইক এটা এইখানে এটা হচ্ছে ইনফিনিটিভ, এইখানে লাইকস মেইন ভার্ব এবং এইখানে হি লাভড লাইক হিজ ফাদার ডাস কনজাংশন। হি ক্লাইম্বড দ্য ট্রি, এটার ব্যাখ্যাটা আপনি দিয়ে দিয়েছেন। আচ্ছা, আসুন আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। পরের প্রশ্নটিতে আমাদেরকে যেটা বলা হয়েছে হি ডাইড ফলোয়িং দ্য ইনসিডেন্ট। তো এইখানে এটা খুব সিম্পল, এইখানে যে ফলোয়িংটা অ্যাজ এ প্রিপজিশন হিসেবে ব্যবহৃত। কারণ আমরা সিম্পলি দেখতে পাচ্ছি যে স্যার এটার পরে একটা নাউন আছে, তো এটার পরে যদি কোনো সেন্টেন্স থাকতো তাহলে এটা আমরা অ্যাজ এ কনজাংশন হিসেবে ইউজ করতে পারতাম। সেন্টেন্স বলতে যদি কোনো ক্লোজ থাকতো, ক্লোজ, রাইট স্যার, ক্লোজ, দ্যাট মিন্স আমরা যদি আরেকটু পরিষ্কার করে বলি সেটা হচ্ছে যে যদি আপনার একটা ফাইনিট ভার্ব থাকে, এক্স্যাক্টলি স্যার। আমরা সবসময় এটাই বলার চেষ্টা করি যে আমরা যে গ্রামারগুলো যখন পড়ি, গ্রামারগুলোর পড়ার প্রবণতাটা হচ্ছে যে আমরা সাধারণত স্ট্রাকচারের ভিত্তিতে বা একটু শর্টকাট করে পড়ার চেষ্টা করি। তো আমরা আসলে ফাংশনটার দিকে তাকাই না এবং একটু বোঝার চেষ্টা করি না, তো আমরা সিম্পলি এটা বুঝে ফেলতে পারি। তো আমরা পরের প্রশ্নটাতে চলে আসি। পরের প্রশ্নটাতে যেটা বলছে সেটা হচ্ছে যে রাইটিং এ ডায়েরি ইজ এ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দ্য রাইটিং স্কিল। আপনি একটু কি আমাদেরকে এটাকে একটু ব্যাখ্যাটা দিবেন? অবশ্যই স্যার, আমরা জানি যে হচ্ছে একটা সেন্টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো আমরা জানি যে সাবজেক্টের স্থানে সবসময় নাউন অথবা প্রোনাউন বসে। তো আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা ভার্ব আছে ইজের আগে সাবজেক্টের স্থান অবশ্যই এই জায়গায় নাউন অথবা প্রোনাউন হবে। তো এই হিসাব করে যদি আমরা দেখি এটার আমরা অ্যাজ এ নাউন ফ্রেজ হিসেবে কনসিডার করতে পারি স্যার। ওকে মিস্টার আবির, আপনাকে ধন্যবাদ। তো আমাদের এইখানে মিস্টার আবির যেটা বলেছেন যে সেটা হচ্ছে যে আমাদের রাইটিং এ ডায়েরি আর এখানে ইজ হচ্ছে আমাদের মূল ভার্ব। তো আমরা জানি যে সাবজেক্টের পজিশনে যে থাকবে সে নাউন ইকুইভ্যালেন্ট। আমরা একবারে যদি বলে দিই নাউন ইকুইভ্যালেন্ট, আপনি যাকেই সাবজেক্টের স্থানে পাঠাবেন সে সর্বদাই কি হয়ে যাবে, নাউন ইকুইভ্যালেন্ট। তো আমরা আসি পরের ব্যাখ্যাতে আসি। তো এই ফাঁকে আমরা একটু বলে রাখি যে আমরা আবারও বলতেছি যে আমরা আসলে মানে যে একদম প্রফেশনাল লেভেলের সর্বোচ্চ চূড়ায় পুষে গিয়েছে বিষয়টা এমনটা না। তবে গতকালকে আমরা একটা ইন্টারেস্টিং বিষয় দেখলাম যে আমার সম্মানিত স্যারেরা তারা তো সমাধান দিয়েছেন, একটু তাড়াহুড়ো করে দিয়েছেন। এটা কী কারণে করছেন আমি ঠিক জানি না, হয়তো যেহেতু প্রতিযোগিতা একটু তাড়াহুড়া একটু সময় নিয়ে করলে হতো। তো তাহলে হয়তো বা আমাদের যে কনফিউশনগুলো ছিল সেই কনফিউশনগুলো স্যারেরা একদম পরিষ্কার করে দিতে পারতেন। তবে আরেকটা ইন্টারেস্টিং বিষয় মিস্টার আবির, যে কিছু স্যার আছেন তারা দাবি করেন বাংলাদেশের সবচেয়ে সেরা শিক্ষক। তো আমার সৌভাগ্য যে আমি বাংলাদেশের সত্যিকার অর্থে যারা সেরা শিক্ষক তাদের কাছে পড়ার সৌভাগ্য হয়েছিল আমার, তারা কেউই দাবি করেন নাই, কারণ আমরা জানি যিনি যত জ্ঞানী তিনি তত বিনয়ী। তো যাই হোক, কিন্তু আমরা সেই সমস্ত স্যারদেরকে দেখলাম না যে তারা এসে আমাদেরকে এই কনফিউশনগুলো দূর করার চেষ্টা করতেছেন, বরঞ্চ আমরা উল্টোটা দেখতেছি। তাদের যতটুকু জানা আছে তাদের বইপত্র বা XYZ যেখান থেকে তারা যেটা পাচ্ছেন তখন তারা সেটা নিয়ে আসতেছে। আর এইটা আমরা বিষয়টা তো এরকম হওয়ার কথা ছিল না স্যার। হ্যাঁ, বিষয়টা তো স্যার এরকম হওয়ার কথা ছিল না স্যার। আমরা তাদের কাছ থেকে অনেক কিছু আশা করি যে তারা সবার সামনে যেভাবে নিজেকে প্রেজেন্ট করে ঠিক ওইভাবেই তারা সবার থেকে আলাদাভাবে সমাধানটা দিবে আমাদেরকে। তো আসুন মিস্টার আবির, আমরা পরের প্রশ্নটিতে যাই। এটা খুব চমৎকার একটি প্রশ্ন যে, এবং আমাদের খুব কমপ্লেক্স একটি প্রশ্ন এই প্রশ্নটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। বলছে হি লে অন দ্য গ্রাউন্ড গ্রনিং। তো মিস্টার আবির আসুন পরের আরেকটি প্রশ্ন, যে প্রশ্নটা সবচেয়ে কনফিউজিং এবং সবচেয়ে আলোচিত বিষয়ের একটা। আমি আসলে এমন জায়গায় দাঁড়াচ্ছি যে আমার শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন কিনা আমরা সেটা জানি না। তো সেটা হচ্ছে যে ড্যাশ মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হি লে অন দ্য গ্রাউন্ড গ্রনিং। তো এইটা মূলত এইখানে যেটা আছে এই যে এই ফাঁকা জায়গাটাতে আপনি কি বসাবেন? আপনি আপনি ইনজুর্ড বসাতে পারবেন না। কেন? সরাসরি ভার্ব হিসেবে আসে, পারবেন না। পরেরটাতে আছে ইনজুরিং, এটা হতে পারে জিরান্ড হিসেবে হতে পারে।
আর বি ইনজুর্ড এইটাকে বসাতে পারবেন না, কারণ বি ইনজুর্ড শুরুতে আপনি বাক্যের শুরুতে আপনি একটা মূল ভার্বের বেস ফর্ম বসাতে পারবেন না, এটা বেসিক নিয়ম। বাক্যের শুরুতে মূল ভার্বের বেস ফর্ম বসাতে পারবেন না, তো আমরা এই দুটোকে কাটা দিয়ে দিতে পারি, এই দুটোকে কাটা দিয়ে দিতে পারি। এখন আপনি ইনজুরিং আর হ্যাভিং ইনজুর্ড এই দুটোর মধ্যে আপনি কোনটাকে রাখবেন? স্যার হ্যাভিং ইনজিউর্ড। হ্যাভিং ইনজিউর্ড রাখার কারণটা হচ্ছে এরকম স্যার, আমরা যদি হ্যাভিং ইনজিউর্ডটা বসাই তাইলে আমরা দেখতে পাচ্ছি যে স্যার সেন্টেন্সের অর্থটা কমপ্লিটলি হয়ে যাচ্ছে, কীরকম একটা ঘটনা ঘটছে তারপরে হচ্ছে ওটার এফেক্টটা আসছে। আচ্ছা, তো মিস্টার আবির এখন এখানে আরেকটুকু ঝামেলা আছে, যেটা হচ্ছে যে আপনার ইনজুর্ড যে ভার্বটা আছে আমাদের, এই ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ ভার্ব যেহেতু, সেহেতু তার একটা অবজেক্ট লাগবে। যদি অবজেক্ট না নেয়, যদি অবজেক্ট না লাগে, তো তাহলে সেক্ষেত্রে এই ভার্বটা আপনার প্যাসিভে চিন্তা করতে হবে। এখন সমস্যাটা হচ্ছে যে হ্যাভিং ইনজুর্ড, এইখানে একটা বিন বসার কথা, এখানে একটা বিন বসার কথা। এর কারণটা হচ্ছে যে অন দ্য গ্রাউন্ড, এটা মূলত ফর্মটা হচ্ছে আপনার পারফেক্ট পার্টিসিপলে গিয়েছে, পারফেক্ট পার্টিসিপলে হ্যাঁ এরকম, কিন্তু আমার এখানে বিন নেই, কিন্তু এই ধরনের কাঠামোগুলো বা এই ধরনের ফরম্যাটগুলো প্যাসিভ ফর্মে আসে। প্যাসিভ ফর্মে আসার জন্য এখানে একটা বিন বসাতে হবে, কিন্তু সেই বিনটা আমাদের প্রশ্নে দেওয়া নেই। তো যাই হোক, এখন যেটা বিষয়টা হচ্ছে যে এখন এইটার তো কারেকশন আসলে পিএসসি কোন কারেকশন নেবে, পিএসসি কোনটা নেবে সেটা তো আমরা বলতে পারবো না, আমরা শুধুমাত্র ফ্যাক্টগুলো বলে গেলাম। তো আসুন আমরা পরের সেন্টেন্সটাতে, মানে পরের প্রশ্নটাতে আসি। পরের প্রশ্নটাতে বলছে ফাইন্ড দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ফ্রেজ বাই অ্যান্ড লার্জ অন দ্য হোল, একদম মোটের উপরে সব। তো এইটা আমাদের অতটা সমস্যা করবে না। আচ্ছা, এই চুজ দ্য বেস্ট অল্টারনেটিভ ফর দ্য আন্ডারলাইন, হি ওয়েন্ট ব্যাক অন হিজ প্রমিস অফ ভোটিং ফর মি উইথড্র, সে ফেরত আসে, অর্থাৎ সে তার কথা রাখলো না। হ্যাঁ, পরেরটা আসুন, আপনার খুব চমৎকার একটি প্রশ্ন। তো লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ মিনস, মানে আমি একটু মজা করেই বলি, ব্যাগ থেকে বিলে ছাও বের করা। যাই হোক, এটা আমরা একটু নেব এভাবে যে থলের বিড়াল বের করা, অর্থাৎ আপনি থলে থেকে যে বিড়াল আছে সে থলের বিড়ালকে আপনি বের করে নেবেন। তো আসুন পরের প্রশ্নটিতে আসুন। রিভিল সিক্রেট কেয়ারলেসলি, অর্থাৎ আপনি যে কোনো সত্য বা যে কোনো গোপন বিষয় সেটাকে আপনি ফাঁস করে দিলেন। আচ্ছা আসুন, তো মিস্টার আবির আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হি ইজ এ ম্যান টু ডিপেন্ড অন, দ্য আন্ডারলাইন পার্ট ইজ এ হোয়াট টাইপ অফ ফ্রেজ, আপনি কি একটু ব্যাখ্যা করে বলবেন যে নাউন ফ্রেজ কী কারণে? আমরা একটা বৈশিষ্ট্য খুবই ভালোভাবে দেখতে পাচ্ছি যে এ ম্যান, স্যার এ ম্যানের একটা বৈশিষ্ট্য টু ডিপেন্ড অন। স্যার এটা যখন একটা নাউনের বৈশিষ্ট্য প্রকাশ করে কোনো সেন্টেন্স বা কোনো ওয়ার্ড, তখন ওইটারে আমরা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করি, লাইক তখন আমরা এটার অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে বলতে পারি স্যার। আচ্ছা, তো মিস্টার আবির আপনি যেটা আপনি ব্যাখ্যা যেটা দিয়েছেন, খুব চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। আমি একটু বিষয়টা একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যে আমরা যেটা বললাম যে আমরা সাধারণত যখন গ্রামার পড়তে যাই তখন আমরা ফাংশনটার দিকে তাকাই না, স্ট্রাকচারের দিকে বেশি তাকাই। তবে আপনি স্ট্রাকচারের সাথে সাথে যদি ফাংশনটার দিকেও যদি তাকান, আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, আপনারা কিন্তু খুব সহজে আইডেন্টিফাই করে ফেলতে পারবেন। সিম্পলি অ্যাডজেক্টিভের ধর্ম হচ্ছে সে কোনো নাউন বা প্রোনাউন বা অর নাউন ইকুইভ্যালেন্টকে সে কোয়ালিফাই করবে। তাহলে এই যে ম্যান ডিপেন্ড অন, এইটা মানুষের একটি বৈশিষ্ট্য, এই যে মানুষ, এই মানুষের একটি বৈশিষ্ট্য প্রকাশ করেছে বা একটা গুণ প্রকাশ করেছে যে এই মানুষটা কোন মানুষ, যার উপর ভরসা করা যায়। তো সিম্পলি এরপরে আসুন মিস্টার আবির, আমরা পরের প্রশ্নটিতে যাই। পরের প্রশ্নটিতে বলুন ফ্রেজ, জিরান পার্টিসিপল, এগুলো চিনতে আর কখনোই ভুল হবে না। আচ্ছা, পরের প্রশ্নটিতে চলে আসুন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট সিম্পল সেন্টেন্স। আচ্ছা মিস্টার আবির, আমি এই প্রশ্নের সমাধানটুকু একটু আপনি দেখুন। আমরা প্রথম সেন্টেন্সে দেখতে পাচ্ছি যে অল দ্য গ্লিটার্স এবং ইজ দুইটা ভার্ব আছে। দ্বিতীয় সেন্টেন্সটা দেখতে পাচ্ছি যে অলস ওয়েল দ্যাট ইনস ওয়েল, এখানেও স্যার এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। ডু অর ডাই, এই দুইটা ভার্ব আছে। আমরা যদি শেষে দেখি যে আই স এ ওল্ড ম্যান ওয়াকিং পাস্ট মি, তো এই জায়গায় একটা নন ফাইনাইট ভার্ব আছে। তো আমরা জানি যে একটা সিম্পল সেন্টেন্সে একটাই ভার্ব থাকে, আর যদি অন্য কোনো ভার্ব ঢোকে সেটা নন ফাইনাইট হিসেবে ঢোকে। তো আমরা একটা নন ফাইনাইট ভার্ব এখানে পেয়ে গেছি, যেহেতু এটি একটা সিম্পল সেন্টেন্স। তো মিস্টার আবির, তো এইখানে আপনি যেটা বললেন যে আচ্ছা, প্রথমটা তো আপনি খুব চমৎকারভাবে বলে দিয়েছেন, দুইটা ভার্ব আছে, এইখানেও দুইটা ভার্ব আছে, অল ইজ ওয়েল অ্যান্ড ইনস ওয়েল। তো ডু অর ডাই এটা কম্পাউন্ড সেন্টেন্স। আর পরটাতে বলছেন আই স, কিন্তু এই যে এইখানে আরেকটি ভার্ব আছে, এটাকে আপনি কি বলবেন? ওয়াকিং
ওয়াকিং কি স্যার আপনি প্রশ্ন করতেছেন ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব? রাইট, আমি এইটাই স্যার এটা একটা নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব অনেকগুলো থাকুক সেটা তো আমার সমস্যা নেই, বাট আমার ফাইনাইট ভার্ব ফাইনাইট একটা একটা ফাইনাইট ভার্ব আছে। আসুন আমরা পরের সেন্টেন্সটিতে পরের উত্তরটিতে চলে যাই। আচ্ছা, আসুন এইটাও খুব চমৎকার একটি কোশ্চেন যে আসলে ব্যাখ্যাটা আমরা তো আমাদের পেয়েছি আমরা, কিন্তু আসলে ব্যাখ্যাটা আমরা মনোপুত না। তো আমাদের শিক্ষার্থীদেরকে দেখি আমরা একটু তাদেরকে পুরো তাদের মানে ভালোভাবে বুঝিয়ে দিতে পারি কিনা। হুইচ অফ দ্য কারেক্ট কমপ্লেক্স ফর্ম অফ দ্য সেন্টেন্সেস। তো এই ক্রাফটম্যান ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স। তো এইখানে আপনার প্রথম সেন্টেন্সটা, এই যে প্রথম সেন্টেন্সটা আমরা কেন নিতে পারবো না, এ ম্যান হু ইজ ক্রাফট ক্যান নট রেসপেক্ট আদার্স। এখানে সমস্যাটা হচ্ছে অ্যাট্রিবিউশনের সমস্যা, অর্থাৎ এইখানে এই ম্যান করাপ্ট, এখানে বলা হচ্ছে এই ম্যান করাপ্ট ক্যান নট রেসপেক্ট আদার, অর্থাৎ যিনি করাপ্ট তিনি অন্যকে সমাধান করতে পারবেন না। কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছিল একজন অসৎ লোককে কেউ সম্মান করে, তাহলে অ্যাট্রিবিউশনের সমস্যাটা আছে, তো এইটা আমাদের হবে না। খ নম্বরে বলছে এ ম্যান ডাজ নট রেসপেক্ট আদার্স হু আর করাপ্ট। এখানে এই ম্যানের কথা বলা হয়েছে, ঠিক সেম, এ ম্যান ডাজ নট রেসপেক্ট আদার্স হু আর করাপ্ট, ওই সেম একই সমস্যা, অ্যাট্রিবিউশনের সমস্যা। এ ম্যান হু ইজ করাপ্ট ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স। এইটাই প্রবলেম না, এইখানে আপনার ওই যে আপনার যার কথা বলা হয়েছে তাকেই যে লোকজন সম্মান করতে পারে না, বিষয়টা এই সেন্টেন্সটাতে স্পষ্ট হয়েছে। তো আসুন আমরা পরের সেন্টেন্সটিতে যাই। পরের সেন্টেন্সটিতে বলছে ফাইন্ড আউট দ্য কারেক্ট পজিটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু এলস ইন দ্য বেটার প্লেয়ার দেন জামান ইন দ্য টিম। তো আসুন আমরা এই ব্যাখ্যাটিতে যাই। এই ব্যাখ্যাটিতে এর উত্তরটা হচ্ছে ক নম্বর। তো ক নম্বর উত্তরটি, এবং এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, এখানে নোট অফ ইন্টারগেশন, এখানে নোট অফ ইন্টারগেশন থাকবে। তো নোট অফ ইন্টারগেশন থাকলে আমাদের শুরুতে ভার্ব যেতে হবে, তো এখানে শুরুতেই ভার্ব আছে। তো আমরা এটাকে প্রথমে আমরা কেটে দিতে পারি। আর দেয়ার এনি আদার প্লেয়ার ইন দিস টিম হু আর অ্যাজ গুড অ্যাজ জামান, এটাকে আমরা কেটে দিতে পারি। ইজ দেয়ার এনি আদার্স প্লেয়ার্স ইন দ্য টিম হু ইজ অ্যাজ গুড অ্যাজ জামান, আমরা এটাকে একটু রেখে দিতে পারি। হু ইজ দ্য বেস্ট প্লেয়ার দেন জামান, ওইখানে একটা দেন চলে আসছে, তার মানে আপনার কম্পারেটিভ তো আর হলো না, সরি কম্পারেটিভই হয়ে গেছে আপনার, সিম্পল ফর্ম আর সিম্পল ফর্ম আর হলো না। তো আমাদের সিম্পল ফর্মের ভিতরে আমরা এই দুইটাকে রাখতে পারি, ককে রাখতে পারি এবং আমরা গকে রাখতে পারি। কিন্তু তাহলে আমরা যখন এনি আপনি ব্যবহার করবেন, তো এনির সাথে যখন আপনি আদার প্লেয়ার, এখানে দেখেন এখানে একটা এস নেই কিন্তু এখানে একটা এস আছে। তো ইজ দেয়ার এনি আপনি শুরুতে এখানে ইজ ব্যবহার করতেছেন, তার মানে সিঙ্গুলার। তো এনির পূর্বে যদি সিঙ্গুলার থাকে আপনাকে, তাহলে এনির পরে সিঙ্গুলার ব্যবহার করতে হবে। তো এইখানে সেই সমস্যাটা হয়ে গেছে প্রথমটাতে, এইখানে আদার্স নেই, তাহলে আমাদের জন্য এটাই কারেক্ট। তো আসুন আমরা পরের প্রশ্নের ব্যাখ্যাটিতে যাই। পরের প্রশ্নটাতে বলছে ফিল দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড দ্য সাবমেরিন ডিফট টু অ্যাভয়েড সেইং বাই এনিমি প্লেন। তো এইটা এমন একটা প্রশ্ন যে এইটা আমরা মোটামুটি সবাই কম বেশি জানি। দেখেন এইখানে এটা হচ্ছে আমাদের একটা মূল ভার্ব, এবং এই সেন্টেন্সটা খুব চমৎকার একটি সেন্টেন্স। দেখুন একই সাথে এইখানে দুইটা, এটা হচ্ছে আমাদের মূল ভার্ব অর্থাৎ ফাইনিট ভার্ব, এর পরে একটা ইনফিনিটিভ চলে আসছে, এবং এরপরে আমাদের ভার্বের সাথে আইএনজি হবে, অর্থাৎ ভার্বের জিরান ফর্ম হবে। তো জিরান ফর্ম হলে আমাদের জন্য মাস্ট বি এটা সেইং হতে হবে, এছাড়া আমাদের এখানে জিরান ফর্ম নাই। তো আসুন আমরা পরের উত্তরটিতে যাই, পরের প্রশ্নটিতে যাই। আচ্ছা পরের উত্তরটিতে যাই। ইন ফিয়ার অফ ড্যাশ হি এসকেপড এলসওয়্যার। তো আমরা দেখতেই পাচ্ছি যে সেন্টেন্সটা হচ্ছে প্যাসিভ ফর্ম, কারণ অ্যারেস্ট তো নিজে হতে পারে না, কেউ করবে স্যার। তো তাহলে আমার এইখানে আমার অ্যারেস্টিংটা আমাদের হবে না, এবং একই সাথে আমাদের এবং অ্যারেস্টেডটাও আমাদের হবে না। তাহলে আমাদের ওই যেটা আপনি প্যাসিভ ফর্ম বললেন। তো এইখানে পরের ব্যাখ্যাটিতে বলছে আই ডিডন্ট ফলো হু পাস্ট বাই মি ইট ড্যাশ সাজিব। তো এইখানে অনুমতি প্রকাশ করার ক্ষেত্রে আমরা মাইট ব্যবহার করি এবং আমরা স্যার মাইট বি ব্যবহার করি। এটা আমাদের হচ্ছে মডেলের একটা ব্যবহার, যাদের মডেল পড়া আছে তারা একবারেই এটা পেরে যাবেন। তো এটা নিয়ে আমরা অত আলোচনা করব না। সামিনা ইজ মাই কলিগ, আই ড্যাশ হিম ফর 10 years। স্যার পরের পর সময়ের
সময়ের ডিউরেশন উল্লেখ করা আছে, পারফেক্ট টেন্স হবে, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস 10 ইয়ার্স বলে দিয়েছে, আমি কন্টিনিউয়াস কেন করবো না? যদি কন্টিনিউয়াস ফর্মটা এখানে নেই, কন্টিনিউয়াস ফর্ম থাকলে আমাদের শিক্ষার্থীরা একটু ঝামেলা কনফিউজড হয়ে যেতেন। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে কিছু কিছু ভার্ব আছে যেগুলোর আদতে সাধারণত কন্টিনিউয়াস ফর্ম হয় না। নো হচ্ছে সেই টাইপের একটা ভার্ব, নো হচ্ছে সেই টাইপের একটি ভার্ব। তো আসুন আমরা পরের সেন্টেন্সটিতে যাই। দ্য সোনুস রুইলস ডাউন। তো এটা একটা বিখ্যাত, আমি খুব সম্ভবত আমার মনে হয় যে স্ক্রিনে দেখা যাচ্ছে, এ মাদার অফ অ্যানিভিল। এটা হচ্ছে বাই এম কে রাউলিংসের একটা বিখ্যাত উক্তি, এবং আমি এখানে মার্কও করে দিয়েছি, দ্য স্নোস উইলস ডাউন দ্য ভ্যালিস। তো একটা জিনিস মনে রাখবেন যে সেটা হচ্ছে যে সমস্ত উক্তিগুলো বিখ্যাত কোনো বই থেকে আসে বা যে সমস্ত উক্তিগুলো বিখ্যাত রেফারেন্স থেকে আসে, সাধারণত সেগুলো যেভাবে আছে ওইটাই সঠিক উত্তর সাধারণত। তাহলে এখানে আমরা ওরকম সেরকম কিছু করতে পারবো না, ওটা যেভাবে আছে আমরা ওভাবেই রেখে দেবো। এবার পরের প্রশ্নটাতে আসুন। পরের প্রশ্নটাতে বলছে দেয়ার ইজ এ কফি শপ। এইটাও খুব চমৎকার একটা প্রশ্ন, আপনি একটি ব্যাখ্যাটা একটু দেবেন। অবশ্যই স্যার, দেয়ার ইজ এ কফি শপ। স্যার এট তো আমরা ব্যবহার করতে পারতেছি না, সাধারণত হয় না। তারপরে অন, স্যার রাস্তার উপরে তো কফি শপ হয় না, বা বিফোর তো হয় না। তাহলে আমরা একমাত্র অ্যাক্রসটা ইউজ করতে পারি। অ্যাক্রস মানে তাহলে এর অর্থটা দাঁড়ালো কি? রাস্তার ওপাশে। জি স্যার, রাস্তার ওপাশে একটি কফি শপ আছে। আচ্ছা আসুন আমরা পরের প্রশ্নটিতে যাই। প্রশ্নটিতে বলছে যে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্সেস। হি হ্যাজ সেড টু মি দ্যাট আই উইল গো বাট ইউ উইল স্টে দেয়ার ইন ঢাকা। স্যার এই জায়গায় আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট টেন্সের ব্যবহার হচ্ছে। তো প্রেজেন্ট টেন্সের ব্যবহার হলে টেন্সের কোনো পরিবর্তন হয় না ন্যারেশনে, এবং শুধু দেখা গেছে যে পার্সন পরিবর্তন করলেই হয়। তো অ্যাকর্ডিং টু দিস রুল আমরা একমাত্র খই এমন উত্তর আছে যেটাকে হচ্ছে আমরা সঠিক উত্তর হিসেবে কারেক্ট করতে পারি। তো আসলে আপনি যেটা বলছেন সেটা এক্স্যাক্টলি সেটাই সঠিক। এটা একটা ন্যারেশন থেকে আসছে, ইনডাইরেক্ট ন্যারেশন থেকে। দেখুন এইখানে হ্যাজ টোল্ড, আমাদের রিপোর্টিং ভার্ব যেটা, রিপোর্টিং ভার্বটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্মে আছে, এইখানে আছে এটা প্রেজেন্ট পারফেক্ট ফর্মে আছে। তাহলে আপনার রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র পার্সনের পরিবর্তন হবে বা নৈকট্য বা দূরত্ব সূচক শব্দগুলোর পরিবর্তন, ওটা যথানি। মূল কারণটা হচ্ছে দেখুন সেই টু মি যদি আপনার ডাইরেক্ট স্পিচে যদি মানে টু যদি বসাতে হয় তাহলে আপনার অবজেক্ট লাগবে। ইনডাইরেক্ট স্পিচে সেটা টোল্ড হয়ে যাবে এবং টোল্ডের পরে প্রিপোজিশন অর্থাৎ টু বসবে না। তো ঠিক আছে, আমরা মনে হয় না এটা আমাদের বুঝতে সমস্যা কারো থাকার কথা। তারপরেও যদি কারো সমস্যা থেকে থাকে, বা আমরা আবারও স্বীকার করে নিচ্ছি যে আমরা আসলে অত বড় মানে জ্ঞানের অত বড় জায়গায় পৌঁছে যেতে পারিনি, আমাদের ভুল হওয়াটাই স্বাভাবিক। আমরা শুধুমাত্র আমাদের ধারণার কথা বললাম, এর বাইরে তো আরও অনেক বড় বড় স্যারেরা আছেন, বইপত্র আছেন, হতে পারে আমাদের ভুল, আমরা অবলীলা স্বীকার করে নেব, আমাদেরকে একটু দয়া করে ধরিয়ে দেবেন। পরের সেন্টেন্সটাতে আসুন। এখানে বলা হয়েছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্সেস। দ্য রুম ওয়াজ ডার্কেন্ড বাই সুইচিং অফ অল লাইটস। স্যার এটা আমরা দেখতে পাচ্ছি যে বাই এর পর সাধারণত প্রিপজিশনের পর আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করি। আর ডার্কেন বাই এখানে বোঝানো হয়েছে যে রুমটাকে বাতি নেভানোর দ্বারা, যেহেতু দ্বারা বলা হয়েছে, বাংলা যদি আমরা বলি না সেহেতু এখানে একটা বাই চলে আসছে। আর বাই যেহেতু প্রিপজিশনের পরে আমরা জানি যদি কোনো একটা ভার্ব থাকে সেই ভার্বের সাধারণত জিরান্ড ফর্ম হয়। আসুন আমরা পরের প্রশ্নটিতে যাই। পরের প্রশ্নটিতে বলা হয়েছে যে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্সেস। হ্যাভ কন্ডিশনালের এটা হচ্ছে একটা বিশেষ নিয়মে। তো থার্ড কন্ডিশনালে আপনার যেটা হয়, যেমন আমাদের এটা থার্ড কন্ডিশনালের যে রূপটা আমরা দেখি সেটাই আছে ই প্লাস হ্যাড প্লাস, অর্থাৎ পাস্ট পারফেক্টের পরে পরবর্তী জায়গাতে হয় আপনার উড হবে, এবং কুডের পরে দেখুন আপনার ওইখানেই যে ভার্বটা আছে সেই ভার্বটার উড বা কুডের সাথে একটা হ্যাভ বসবে। হ্যাভ বসার পরে যেই ভার্বটা আছে সেই ভার্বটা বসবে। তো যেহেতু আপনি কুড একটা মডালের পরে আপনার সর্বদা ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তো মডালের পরে আপনি ভার্বের বেস ফর্ম বসালেন, হ্যাভ বসালেন, এবং হ্যাভের পরে আপনার যে ভার্বটা সেই ভার্বটা যেহেতু হ্যাভের পরে ভার্ব বসলে অবশ্যই তাকে ভি3 ফর্মে বসতে হবে। এটা হচ্ছে মডালের আমরা থার্ড কন্ডিশনাল বলি আমরা এটাকে, বা 3 ডিগ্রি কন্ডিশনাল আমরা যেটা বলি 3 ডিগ্রি কন্ডিশনাল। পরের প্রশ্নটিতে আমরা চলে এসে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্সেস। দেখেন এইটাও খুব চমৎকার একটি কোশ্চেন, এবং
আমাদের যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে বিভিন্ন জায়গাতে, সেই ব্যাখ্যাগুলোতে আসলে র্যান্ডমলি যে যার মতো করে ব্যাখ্যাগুলো দিয়ে দিয়েছেন। আমরা একটু দেখি এইখানে যে আমাদের প্রথম সেন্টেন্সটাকে আমরা কেন নিতে পারবো না। দেখুন, কারণ স্যার এই জায়গায় দুটো ডিটারমিনেন্ট ব্যবহার পাশাপাশি হয়ে গেছে এবং এর আগে একটা প্রিপজিশনও চলে আসছে, অফ দ্য রোড। দ্বিতীয়টাকে আমরা নিতে পারবো না, দেয়ার আর ট্রিজ অন বোথ দ্য সাইডস অফ দ্য রোড। এটাকে কেন নিতে পারবো না? বোথ দ্য একই সমস্যা স্যার, এই যে বোথ এবং দি। পরেরটাকে আমরা কেন নিতে পারবো না? এটা স্যার অযাচিত একটা কমার ব্যবহার হয়েছে। অযাচিত একটা কমার ব্যবহার হয়ে গেছে, আমরা নিতে পারবো না। পরেরটাকে স্যার পরেরটাও নেওয়া যায় না, আমরা কনসিডার করতে পারি স্যার। এই যে আইদার এর পর তো স্যার সিঙ্গুলার ব্যবহার। এখানে আরেকটা সমস্যা আছে, যেহেতু বোথ বলে দিয়েছে, মানে কি ডবল সাইড বললে আপনার এখানে কি হবে? একটা এস আসবে, এসটা এখানে দেওয়া হয় না। তার মানে সেন্টেন্সটা কি পুরোপুরি গ্রামাটিক্যালি কারেক্ট না। পরের প্রশ্নটাতে আসে, দেয়ার আর ট্রিজ অন আদার সাইডস অফ দ্য রোড। এটা আপনি আমি আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যারা দেখছেন, আপনারা সরাসরি এই সেন্টেন্সটাকে আপনারা নেটে সার্চ দেন। এই সেন্টেন্সটাকে নেটে সার্চ দিলে আপনারা হুবহু পেয়ে যাবেন। এটা ইন্টারন্যাশনালি একটা পেজ থেকে দেওয়া। তবে এইখানে একটু ঝামেলা আছে, আইদার বলতে একটা বোঝায়, কিন্তু এখানে একটা এস দিয়ে দিয়েছে, তা এটা গ্রামাটিক্যালি সঠিক না। তাহলে এখন কারেক্ট নেবে কোনটা? এটা আমরা পিএসসির উপরে ছেড়ে দিই। চুজ দ্য বেস্ট অ্যান্সার, এটা আমরা পিএসসির উপরে ছেড়ে দিতে পারি। আর আমাদের পিএসসি তো বলে চুজ দ্য বেস্ট অ্যান্সার, তো সেই হিসেবে আমরা আসলে আমাদের অ্যান্সার হতে পারে, আমাদের অ্যান্সার হতে পারে, যদিও কোনোটাই গ্রামাটিক্যালি পুরোপুরি সঠিক না। এটা পিএসসি কী সিদ্ধান্ত নেয় সেটা তাদের বিষয়। আচ্ছা, আসুন পরের সেন্টেন্সটিতে আমরা পরের ইটিতে আমরা চলে আসি। তো এইখানে বলা হয়েছে দ্য অ্যান্টোনিম অফ দ্য ভাস্টেরিয়াস। এটা খুব, ভাস্টেরিয়াস মানে হচ্ছে গোলমেলে কোলাহলপূর্ণ। তো এইখানে আমাদের এটার কারেক্ট অ্যানসার, কোয়াইট যদি থাকতো স্যার তো কুইট। হ্যাঁ, কোয়াইট যদি থাকতো তাহলে আমরা খদা খেতে পারতাম। হ্যাঁ, কুইট মানে হচ্ছে ত্যাগ করা, আর কোয়াইট মানে হচ্ছে ঠান্ডা, নীরব, শান্ত। তো আসুন আমরা পরের সেন্টেন্সটিতে চলে যাই। তো পরেরটিতে বলা হয়েছে প্লেজারিজম মিন্স অন্যের চৌর্যবৃত্তি, অর্থাৎ অন্যের কোনো কিছু যদি আপনি চুরি করে নেন, তাকে না বলে সেটাকে বলে আচ্ছা, পরেরটাতে আসি আমরা। তো এইটা হলো আমাদের গ্রামার পার্ট। তো পরেরগুলোতে আমরা আসলে ওভাবে অত ব্যাখ্যা দিব না, লিটারেচার পার্টটাতে আমরা অত ব্যাখ্যা দিব না। চার্লস ডিকেন্সের বিখ্যাত একটা উপন্যাস, এটা বিশ্বযুদ্ধের উপর ভিত্তি করে তিনি লিখেছিলেন। দুইটা, লন্ডন অ্যান্ড প্যারিস, পৃথিবীর দুইটা স্বপ্নের নগরী। পরের সেন্টেন্সটাতে আমরা চলে আসি, ফ্রেলিটি দো নেম ইজ ওমেন। এটা হচ্ছে শেক্সপিয়ারের বিখ্যাত একটি উক্তি, হ্যামলেট থেকে নেওয়া। তো আমরা পরের সেন্টেন্সটাতে চলে আসি। দ্য লাইন, এটাতে আমরা ব্যাখ্যা করে দিয়েছি। হু ইজ দ্য ফলোইং কম্পাইলড ইংলিশ ডিকশনারি? ডক্টর স্যামুয়েল জনসন, প্রথম লেক্সিকোগ্রাফার। তো পরের সেন্টেন্সটাতে আমরা চলে আসি। পরের সেন্টেন্সটাতে আমাদের যেটা বলছে যে হুইচ ইজ নট এ পোয়েট্রি ফর্ম। সনেট আমরা জানি একটা পোয়েট্রি ফর্ম, ব্যালেড একটা পোয়েট্রি ফর্ম, এপিক একটা পোয়েট্রি ফর্ম। আপনি মনে হয় একটু চোখে আপনার চশমা নিয়ে আসেন। টেল স্যার, অনলি টেল হচ্ছে স্যার গল্প যেটা হচ্ছে পোয়েট্রির কোনো ফর্ম না। পোয়েট্রির কোনো ফর্ম না, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে টেল। টল অফ টু সিটিজ, আই লাভ সিটি। আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। I am a man more sinned against the sinning. This is uttered by King Lear. এটা বিখ্যাত একটা উক্তি, কিং লেয়ার, শেক্সপিয়ারের রচনার। তো পরটাতে আসি আমরা যে হুইচ ইভেন্ট ইনফ্লুয়েন্সড দ্য লিটারেচার অফ দ্য রোমান্টিক পিরিয়ড, ফ্রেঞ্চ রেভলিউশন। তো এটাতে আসলে মানে আমরা এটি ব্যাখ্যাটা আজকে দেব না, ফ্রেঞ্চ রেভলিউশন, আমরা এটি নিয়ে পরে একসময় কথা বলবো, আলোচনা করব। পরেরটাতে চলে আসি দ্য অথর অফ দ্য ফেয়ারওয়েল টু আর্মস, আর্নেস্ট হেমিংওয়ে। তো খুব সম্ভবত আমার এইখানে একটু মানে প্রিন্টিং মিস্টেক হয়ে গিয়েছে, এইখানে এটা মানে অন্যটা চলে আসছে, আর্নেস্ট হেমিংওয়ে। তো এটা একটু আসে না। তো যাই হোক, এটা আমাদের প্রিন্টিং মিস্টেক। আমরা যাদের আমাদের দর্শক আছেন তাদেরকে একটু বিনীত অনুরোধ করব যে এটার উত্তরটা আমাদের এখানে নেই, যে কোনো কারণে প্রিন্টিং মিস্টেক হয়ে গিয়েছে। তো আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। পরের প্রশ্নটিতে বলা হচ্ছে হু ইজ দ্য মোস্ট ফেমাস স্যাটারিস্ট ইন ইংলিশ লিটারেচার? জনাথন সুইফট, গালিভার ট্রাভেলস।
তো পরের প্রশ্নটিতে চলে এসেছি আমরা, হুইচ পিরিয়ড নোস অ্যাজ দ্য গোল্ডেন এজ অফ দ্য ইংলিশ লিটারেচার, রানী এলিজাবেথের সময়টা, তো এটাকে এলিজাবেথান এইজ বলা হয়। পরবর্তীতে চলে আসে হুইচ নোবেল ইজ রিটেন বাই এন ইন্ডিয়ান নোবেলিস্ট, বিখ্যাত ইন্ডিয়ান লেখিকা অরুন্ধতী রায়ের, হ্যাঁ এটা খুব বিখ্যাত একটু, হ্যাঁ বিখ্যাত একটি উপন্যাস। আমরা পরের এটাতে চলে আসি। তো এই হলো আমাদের মোটামুটি আজকের আলোচনা। তো মিস্টার আবির, আজকে আমরা দেখানোর চেষ্টা করলাম বা আমরা একটু আলোচনা করার চেষ্টা করলাম, ঠিক দেখানোর না, আলোচনা করার চেষ্টা করলাম যে আমরা যে বিসিএস যে পরীক্ষাটা হলো সেই বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে। তো যেটা হচ্ছে যে আসলে এখানে মানে কারো ভুল বা কারো হয় না এটাকে শনাক্ত করার জন্য নয়, আমরা সিম্পলি যেটা বুঝি আমরা সেটা বলার চেষ্টা করেছি। এরপরও তো বাকিদের মতামত থাকবে, তো বাকি সবার প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আসলে একটা প্রশ্ন সলভ করতে গেলে ভুলভ্রান্তি হওয়াটাই স্বাভাবিক, এবং যদি ভুল না হয় তাহলে তো ওই যে আমি যাদের কথা বললাম তারা ঘাপটি মেরে বসে আছে, যে বলতে গেলে হয়তো বা ভুল হতে পারে। তো আসলে আমরাও তো মানে এখনও চেষ্টা করছি, এখনও শিখতেছি, শেখার চেষ্টা করতেছি। তো যাই হোক, আর তবে একটা জিনিস যেটা বিষয় সেটা হচ্ছে যে আমার সম্মানিত স্যাররা যারা আছেন আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা একটু সময় নিয়ে সলিউশনটা দেন। এত তাড়াহুড়ার দরকার নেই, যেখানে একটা বিসিএসে 0.5 মার্ক, অর্থাৎ একটা ভুলের জন্য 1.5 মার্কস, এটা বিশাল বড় কিছু, বিশাল বড় কিছু। তো সেইখানে আমি তাদেরকে একটা অনুরোধ করব যে আপনারা আরেকটুকু সময় নিয়ে আমাদেরকে সলিউশনটা দেন। আর আমার শিক্ষার্থী যারা এটা আজকে আমাদের ক্লাসটি দেখছেন তাদেরকে বিনীত অনুরোধ করব, আপনাদের তো মতামত থাকতেই পারে, আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের মতামতগুলো থেকে আমরা আমাদেরকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। মিস্টার, এই পর্যন্তই আমরা চেষ্টা করব ধাপে ধাপে আমরা আমাদের এই প্রশ্নগুলোকে বাকিদের থেকে একটু আলাদা করে প্রশ্নের সলিউশন যেটা পাওয়া সেটা আপনারা পেয়ে গেছেন, কিন্তু আমরা আপনাদেরকে বলার চেষ্টা করব এটা কেন হলো। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আর আরেকটি কথা, যাদের পরীক্ষা খারাপ হয়ে গিয়েছে দয়া করে মন খারাপ করবেন না, সামনে আরও সুযোগ আছে। একটা পরীক্ষা একটা জীবনের থেকে বড় না, আপনারা চেষ্টা করুন, ইনশাল্লাহ সফলতা পাবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।